গোলাম মামলা রনি ভাই, যেটি মোস্তফা কামাল ভাই বলছিলেন যে ঘর পোড়া আগুনে আলু পোড়া দিচ্ছে অনেকেই, এবং আমরা জানতে চাচ্ছি যে এই আলু পোড়া দিচ্ছে আসলে কারা। এবং রাজনৈতিক দলগুলো এখন দেখলাম যে গতকালকের এই ঘটনার পর থেকে যে সাবোটাজগুলো হয়েছে এরপর থেকে সবাই কিন্তু একই সুরে কথা বলছেন যে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে, গভীর ষড়যন্ত্র চলছে, কেউ বলছে নীল নকশা হচ্ছে। তো আসলে কোন দিকে যাচ্ছি আমরা? ধন্যবাদ। উনি যখন কথা বলছিলেন আর আমি যখন আপনার শিরোনাম দেখছিলাম, তখন আমি চিন্তা করলাম যে আসলে কী বলা উচিত। মূল ব্যাপার হলো যে আমাদের জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পর আমরা একদল তরুণীকে পেলাম, হুম। যারা সম্মুখ সারিতে এসে রাজনীতি নিয়ন্ত্রণ করা, রাজনীতির নেতৃত্ব দেওয়া, দেশকে পরিচালনা করা এবং আগামী দিনে এই দেশকে একটা নতুনতর মডেলে রূপান্তরিত করার জন্য একটা কর্মসূচি তারা নিল। এবং আজ থেকে ১৪ মাস আগে থেকে তাদের যে অভিযাত্রাটা শুরু হলো, তাদের প্রথম ৪-৫ মাস আমাদেরকে স্বপ্নের মধ্যে রাখলো এবং আমরাও ঠিক ১৯৯১ সন থেকে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় সমাজ, রাষ্ট্র, সাহিত্য, সংস্কৃতি মোটামুটি ৩টা ভাগে বিভক্ত। একটা ভাগে যারা রাজনীতিবিদ। তো রাজনীতিতে এমন একটা অবস্থা তৈরি হলো যেখানে সাধারণত ভালো মানুষ আসতে চাচ্ছেন না ৯১ থেকেই। যারা আসছেন সকলে মিলে তার চরিত্র হনন, এ লক্ষ্মীপুরের তাহের, এ জয়নাল হাজারি, এ শামীম ওসমান, এ মানে নানা রকম ট্যাগ দিয়ে দ্য পলিটিশিয়ানস ইট সিমস টু বি কারাপ্টেড। তারা মানে দুনিয়াতে তাদের সে খারাপ কোনো লোক নাই, এরকম একটা ন্যারেটিভ ৯১ সন থেকে আমাদের মধ্যে তৈরি করা হলো। ফলে রাজনীতির অঙ্গনে শিক্ষিত, সজ্জন, ভালো মানুষের যারা আগমন এটা বন্ধ হয়ে গেল। আর যারা এখানে ছিলেন অনেকে মরে গেলেন, অনেকে আহত হলেন এবং অনেকে নিষ্ক্রিয় হয়ে পড়লেন। এবং সত্যিকার অর্থেই ৯১ থেকে এই পর্যন্ত এখন পর্যন্ত যারা সাস্টেইন করে আছে রাজনীতিতে, তাদের একটা বিরাট অংশ বাংলাদেশের নানা রকম অপরাধ এবং অপকর্মের সাথে জড়িত। এটা একেবারে সত্য কথা। তো এই একটা মানে ট্রান্সফরমেশন হলো। ২ নম্বর হলো যে আমাদের বুদ্ধিজীবীরা, তাদের একটা বিরাট অংশ এবং তাদের নেতৃত্ব অবশ্যই প্রথম আলো এবং ডেইলি স্টার। তারা চিন্তা করলো যে এই দেশ বিনির্মাণ করার জন্য, এই দেশকে উন্নত করার জন্য বুদ্ধিভিত্তিক চর্চা করে ভালো চরিত্র এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত এরকম কিছু ভালো মানুষ আমাদেরকে তৈরি করতে হবে এবং তারা সেই অনুযায়ী কিন্তু প্রথমে ভোরের কাগজ, তারপরে প্রথম আলো, ধীরে ধীরে কিন্তু তারা প্রথম থেকে যে সংগ্রামটা করে আসছে, সেই সংগ্রামের আজকের সরকারে যারা আছেন, সেই সরকারে তাদের চূড়ান্ত সফলতা। এই রাষ্ট্র সরকারে যারা চালাচ্ছেন মূলত প্রথম আলো, ডেইলি স্টার দ্বারা যারা অনুপ্রাণিত হয়েছেন, দে আর দ্য লিডার্স। এই গেল ঘটনা। আর একটা যে জিনিসটা আছে সেটা হলো এরশাদ সাহেবের পতনের পরে আমাদের যারা ধর্মকর্ম করেন তারা কয়েকটা ভাগে বিভক্ত হয়ে গেল। একটি পক্ষ তারা বলার চেষ্টা করলো যে আমরা টঙ্গীতে গিয়ে নিয়মিত ইবাদত করব, বন্দেগী করব, এটা করলে আমাদের হজের সওয়াব পাওয়া যাবে এবং দুনিয়া এবং আখিরাতের মুক্তি এই চিল্লাই গেলেই হয়ে যাবে। আর একটা গ্রুপ জামাতের যারা লোকজন আছে তারা বললো যে না, আমাদেরকে আসলে মওদুদিবাদ জানতে হবে, ওয়াহাবিবাদ জানতে হবে এবং আমাদেরকে এই যে ধর্মের নামে যে সকল পীর মাশায়েখরা ভণ্ডামি করে, এই সকল ভণ্ডামি বাদ দিয়ে সত্যিকার অর্থে একটা এরকম অত্যাধুনিক ইসলাম, যে ইসলাম রাষ্ট্র পরিচালনা করবে, যুদ্ধ করবে, খিলাফত কায়েম করবে, এর একটা গ্রুপ হয়ে গেল দক্ষিণ পথের মধ্যে। আর একটা গ্রুপ হয়ে গেল যারা মোটামুটি চিন্তা করলো জিকির আসকার করলেই বোধ হয় সব কিছু সারাদিন মানে এই কাজ করলেই আমাদের মানে জান্নাত পাওয়া যাবে। তো এই যে দেখুন ৩টা পারস্পরিক যে গ্রুপ ৯১ সাল থেকে ক্রমবর্ধমানভাবে তারা যে তাদের শক্তিমত্তা বৃদ্ধি করেছে, সেই শক্তিমত্তা বৃদ্ধির রাজনৈতিক যে প্রথম পতন হয়েছে ১/১১-র মাধ্যমে বিএনপির, আর দ্বিতীয় পতন হয়েছে এই আওয়ামী লীগের মানে ৫ই আগস্টের সরকার পতনের মাধ্যমে। ফলে পুরো রাজনীতির যে ব্যাকবোনটা এটা ভেঙে পড়েছে। আর এরশাদ সাহেবের যে পতনটা হয়েছে ওর মাধ্যমে যে সামরিক আইন যে বাংলাদেশে পপুলার হয় না আর এটা যে কন্টিনিউ করা যায় না, এটা এরশাদ সাহেব এবং দ্বিতীয় 1/11-এর সময় এই সামরিক বাহিনীর মেরুদণ্ডটা হয়ে গেছে। ফলে কি হলো, এই যে একটা ট্রান্সফরমেশন রাষ্ট্রের পলিটিক্যাল ট্রান্সফরমেশন, এখানে পলিটিক্যাল ব্যাকবোন নাই,
2 নম্বরে বাকি যেটা আছে যে বুদ্ধিজীবীরা দেশ চালাবে, দার্শনিকরা দেশ চালাবে, ভালো মানুষ দেশ চালাবে, তারা এখন চালাচ্ছেন। আর তৃতীয় যেটা আছে, দক্ষিণ পন্থা যারা আছে, ধর্মভিত্তিক যেটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, তাহলে সারা বাংলাদেশে মানে একেবারে জান্নাতের ফোয়ারা বয়ে যাবে। এটারও একটা চূড়ান্ত এই আজকের 2025 সনে চূড়ান্ত রূপ আমরা দেখতে পাচ্ছি। জামাত কি করবে, এনসিপি কি করবে, বা হেফাজত কি করবে, তাবলিগ কি করবে, আমরা এই সময়টিতে এসে গত 6 মাসে আমরা বুঝে গেছি। আমাদের আর নতুন করে কোনো কিছু বলার দরকার নাই। ফলে কি হলো, এই যে তিনটি পক্ষ, একটি পক্ষ রাজনীতির যারা আছে, রাজনীতি করেন, তারা আলটিমেটলি ব্যাকফুটেজে চলে গেছেন। আরেকটি পক্ষ যারা এখন দেশ পরিচালনা করছেন, তারাও গত 14 মাসে কোনো সফলতা দেখাতে পারেননি। আর অন্যদিকে যারা দক্ষিণপন্থী যে গ্রুপগুলো আছে, সেই গ্রুপগুলো যে উৎসাহ উদ্দীপনা নিয়ে এখনও পর্যন্ত তারা মনে করছে যে তারা ভালো কিছু করতে পারবে। ঠিক এই অবস্থাতে যখন হাদির এই দুর্ঘটনাটা ঘটলো, এখন হত্যাকাণ্ডই বলা যাবে, এই হত্যাকাণ্ডটি ঘটলো, এখানে আপনাকে প্রথমেই বুঝে নিতে হবে যে এই হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত তারা পরাজিত, তারা দুর্বল, এবং তারা এই যে 3টা গ্রুপ আছে, এই 3টা গ্রুপের যে কোনো একটা গ্রুপ দ্বারা প্রভাবিত হতে পারে। পলিটিশিয়ান হতে পারে, যে কোনো লোক, পুরো পরিস্থিতি করার জন্য। কারণ হলো, যারা বিজয়ী হন, আপনি নিশ্চিত যে আপনি বিজয়ী হবেন, তারা কখনো এই ধরনের 2 নম্বরই কোনো কাজে যায় না। এরপর হলো হত্যাকাণ্ডের মতো একটা ঘটনা, অতি নির্মম, নৃশংস এবং পাষণ্ড। আপনি যদি একটা পিঁপড়াকেও মারেন, একটা প্রাণী হত্যা, এটা কোনো অবস্থাতেই পৃথিবীর কোনো নীতি নৈতিকতা আপনাকে অ্যালাউ করবে না। তো এই যে ওসমান হাদির যে হত্যাকাণ্ড, যারাই যে ঘটনাটা ঘটিয়েছে, এই ঘটনায় তাদের দয়া নেই, মায়া নেই, তারা নির্মম, এবং তারা স্বার্থের জন্য, টাকার জন্য হোক, পয়সার জন্য হোক, পানি ঘোলা করার জন্য হোক, নির্বাচন বানচাল করার জন্য, তারা যে সত্যিকার অর্থে যে আদর্শ প্রচার করতে চায় বা যে জিনিসটি করতে চায়, ওই কাজটা করার মতো যে মোরাল ক্যারেজ, শক্তি তাদের নেই, সামর্থ্য তাদের নেই। ফলে তারা কি করলো, রক্তারক্তির যে কাণ্ড, সেই কাণ্ডটা ঘটানোর ফলে কি হলো, এখন দেখেন যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়ে গেছে। 3টে গ্রুপেরই অগ্নুৎপাত হয়ে গেছে। 3টা আগ্নেয়গিরি একসাথে ভূকম্পন সৃষ্টি করে তাদের জ্বলন্ত লাভা উদ্গীরণ করে দিয়েছে। এখন আমরা এই লাভার স্রোতে কিন্তু ভেসে চলেছি, পুরো 18 কোটি মানুষ। কারণ এটার যে গন্তব্য গিয়ে কোন জায়গাতে মিলিত হবে, এবং এই লাভা দ্বারা যে আবার নতুন কি তৈরি হবে, বিশ্বাস করেন আমরা এখন পর্যন্ত বলতে পারছি না। জি, মোস্তফা কামাল ভাই, যে আগ্নেয়গিরির লাভা উদ্গীরণ হয়েছে, আমরা 18 কোটি মানুষ সবাই সাফার করছি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই যে বিক্ষোভ হচ্ছে, বিক্ষোভটা তো যৌক্তিক, কিন্তু এই বিক্ষোভের ভেতরে ঢুকে স্যাবোটাজটা আসলে করছে কারা, কাদের লাভ বেশি? অনেকে বলছেন যে একটা গ্রুপ করতে পারে যারা নির্বাচন এখনই চাচ্ছেন না, নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা বলছেন। আবার এই আলাপটাও আসছে যে বিপ্লবী সরকার গঠনেরও একটা প্লট তৈরি করা হচ্ছে, এরকম কিছু।